ওয়াসিম আমাদের সহযোদ্ধা ছিল। তার অবদান, তার মতো 1400 শহীদের অবদান কোনোভাবেই ভুলার নয়। শুরুতেই আমি স্মরণ করছি আমাদের শহীদ ওয়াসিম, আবু সায়েদ, মুগ্ধ সহ প্রায় 1400 যেই শহীদ বা নাম না জানা আরও শহীদ সহ সবাইকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের গুলিতে যারা নিহত হয়েছে, সেই সাথে আহতদের প্রায় 50-60 হাজারের মতো আহত রয়েছে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সর্বপ্রথম আমার যেই স্মৃতিটা ভেসে আসে সেটা হচ্ছে 16ই জুলাই, যেদিন আমাদের ছাত্রদলের যার পরিচয় দিতে আমরা গর্ববোধ করি যে ছাত্রদলের একজন সে কর্মী ছিল, শহীদ ওয়াসিম। সে যেদিন শহীদ হয়েছিল সেদিন মুরাদপুর থেকে 16শর এই মাঝামাঝি জায়গায় আমরা যখন ওয়াসিম যেরকম ঘোষণা দিয়ে শহীদ হতে গিয়েছিল যে চলে আসুন সবাই 16শহর, দেখুন আমার গায়ের লোমগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে, ঠিক সেভাবেই আমরাও ঘোষণা দিয়েছিলাম। এখনও সেদিনের স্ট্যাটাসগুলো এখনও ফেসবুকে রয়েছে। সবাইকে আমরা আহ্বান করছিলাম যে চলে আসুন 16শহর। কিন্তু 16শহর কী হতে যাচ্ছে সেটা আমরা এখানে যে আমাদের জন্য মরণ ফাঁদ রেডি রয়েছে সেটা আমরা কল্পনাও করতে পারি নাই। আমরা এই দুই গ্রুপের মধ্যখানে পড়ে গিয়েছিলাম। সর্বশেষ আমাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং আমাদেরকে লক্ষ্য করে সরাসরি এই ছাত্রলীগ যুবলীগের মিছিল থেকে সরাসরি আমাদের লক্ষ্য করে গুলি করা হয়। যখন খবর পেলাম যে ওয়াসিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হচ্ছে, তো আমরা সেখান থেকে মুভ করে আমরা চট্টগ্রাম মেডিকেলের দিকে যাচ্ছিলাম। মেডিকেলের দিকে দেখি প্রবর্তকে তৎকালীন যুবলীগের নেতা রনির নেতৃত্বে একটা ব্যারিকেড ছিল প্রবর্তক ব্রিজের উপরে, আমাদেরকে মেডিকেলের দিকে যেতে দেয় না আর। তো ওখানে আমাদের মধ্যে একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে আমরা প্রায় রাত 11টার দিকেই সেখানে প্রবেশ করার পরে অনেক তালবাহানা হয়েছিল ওয়াসিমের লাশ আপনার পোস্টমর্টম ছাড়া দাফন করার জন্য, কিন্তু আমরা অনড় ছিলাম। শেষ পর্যন্ত আমাদেরকে না জানিয়েই রাতের বেলা প্রায় 3টার দিকে মনে হয় তার লাশ পোস্টমর্টম করে চুপিসারে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওখানে প্রশাসনের হেফাজতেই তাকে সমাহিত করা হয়। এটা ছিল আমার 16 জুলাইয়ের আসলে খুব স্মৃতিময় একটা জিনিস। আজকে ওয়াসিম আমাদের সহযোদ্ধা ছিল, তার অবদান, তার মতো 1400 শহীদের অবদান কোনোভাবেই ভুলার নয়। সর্বপ্রথম আমরা যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে সরাসরি নির্দেশনা পেলাম যে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য, সেটা হচ্ছে উনি সরাসরি ঘোষণা দিয়েছিলেন 16ই জুলাই। এরপর থেকেই আমরা ওপেনলি এই আন্দোলনে মুভ করেছি। সামগ্রিকভাবে আমাদের দল, ছাত্রদল সরাসরিভাবে এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে যায়। পরবর্তীতে রাজনৈতিক দল হিসাবে পুরো দলই এটাতে সম্পৃক্ত হয়ে যায়। তারিখ অথবা আগস্টের 1 তারিখ আসছিল রাতের বেলা এসে 2টা গাড়ি আসছিল নাকি, আমার মা যেটা বলল। এসে আমাকে ঘরে খোঁজাখুঁজি করে না পেয়ে আমার মাকে বলছিল যে আপনার ছেলে দেশের পরিস্থিতি কি, খুব খারাপ অশ্লীলভাবে প্রথমে ব্যবহার করছিল, এরপরে সরাসরি বলছিল যে দেশের পরিস্থিতি কি আপনারা জানেন, আপনার ছেলে এই কাজগুলো করতেছে। আমি জানি না কিভাবে আমার মোবাইলের স্ক্রিনশট কিভাবে প্রশাসনের কাছে গেছে, ওগুলো আমার মাকে দেখাচ্ছিল আমি কোথায় টাকা পাঠাচ্ছি, বিকাশে কাকে টাকা পাঠাচ্ছি, কাকে কি করছি, যারা আন্দোলনে ছিল ওদের সাথে আমি কিভাবে সম্পৃক্ত ছিলাম। তো বলছিল যে আপনার ছেলেকে আমরা কিছুই করব না, ওকে আমরা অ্যারেস্ট করব, কোথায় আছে বলেন, অ্যারেস্ট করে সে নিরাপদে থাকবে, বাইরের অবস্থা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, আমরা অ্যারেস্ট করেই তাকে সে জেলেই থাকবে।
থাকবে, কিন্তু তাকে যদি আমাদেরকে খুঁজে বের করতে হয় তার লাশও আপনি খুঁজে পাবেন না, আপনার পরিবার তার লাশটাও খুঁজে পাবে না। তো এই কথাটা বলার পরে আসলে আমার মাও হার্টের অসুখ, আমার বাবাও হার্টের অসুখ, আমার পরিবারের উপর দিয়ে স্বাভাবিকভাবে যখন বলা হয় যে যেভাবে নির্বিচারে গুলি করে মানুষ মেরে ফেলা হচ্ছে, সেখানে আমার মতো একজন সৌরভকে মেরে ফেলা কোনো ব্যাপার ছিল না প্রশাসনের পক্ষে। তো স্বাভাবিকভাবে আমার পরিবার তখন বলতে গেলে, আমি তো 5 আগস্ট সন্ধ্যার পরে আমি সর্বশেষ বাসায় এসেছি 16 জুলাইয়ের পরে। তো এই 4-5 দিন আমার পরিবারটা মনে হয় ট্রমাটাইজ ছিল যে আমার ছেলে বেঁচে আছে কিনা। আসলে তো পরিবারের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না, হয়তো কোনো একটা মাধ্যমে মেসেজ পাঠাচ্ছিলাম আমি যেখানে আছি ভালো আছি এভাবেই। সো জাস্টিস মিছিলটি যখন কোর্ট বিল্ডিংয়ের পাদদেশে ঢুকতে রোডের মধ্যে প্রশাসন আটকে দিল, কাউকে যেতে দিবে না। সর্বশেষ মনে হয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে 4-5 জন যেতে পারবে জেলা প্রশাসকের সাথে দেখা করতে। এক সময় ছাত্রদের বাধার মুখে ব্যারিকেডটা ভেঙে দিতে পুলিশে বাধ্য হয়। তো আমরা উপরে উঠে কোর্ট বিল্ডিংয়ে বদিউল আলম যেটা স্মারক ব্রিজ রয়েছে সেটার নিচে আমরা বসে ছাত্ররা সহ আমরা স্লোগান দিচ্ছিলাম। দেখুন কীরকম জঘন্য আওয়ামী লীগ, অর্থাৎ কোর্ট বিল্ডিংয়ে সেদিন যারা আইনের রক্ষক বলি, যারা আইনজীবী ছিল, আওয়ামী লীগের যেই সব আইনজীবী ছিল, সেখানে সাইমন সাহেবের নেতৃত্বে, চন্দন তালুকদারদের নেতৃত্বে একদল আইনজীবী, ও আমি নিজেও একজন আইনের ছাত্র, যে আমারও খারাপ লাগছে যে আইনজীবী হয়ে কিভাবে ওরা আমাদের ছাত্রদের উপর কিভাবে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছিল দেশীয় শস্ত্র নিয়ে। আমরা একদিন শুনতে পেলাম যে চট্টগ্রাম শহরের সড়ক বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। তো আমি যে এলাকায় ছিলাম, আমি যে বিল্ডিংয়ে ছিলাম সেই বিল্ডিংয়ে জেনারেটর ছিল, আইপিএস ছিল, আমরা এটা বুঝতে পারছিলাম না, কিন্তু নেটওয়ার্কও নেই। পরবর্তীতে আমরা খবর পেলাম যে পুরো শহরে অর্থাৎ অন্ধকার করে ফেলা হয়েছে, সব সড়ক বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন এলাকা ভিত্তিক জোন ভাগ করে লাইট বাতি নিভিয়ে দিয়ে প্রত্যেকটা বাড়িতে চার্জ করা হচ্ছে কোন বাড়িতে ছাত্ররা লুকিয়ে আছে, অথবা ছাত্রদল, যুবদল বা আন্দোলনকারীরা লুকিয়ে আছে। সম্ভবত রাত 2টোর দিকে। তো আমি বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম। বাসা থেকে বেরিয়ে গিয়ে আমি, আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা মোটরসাইকেলে করে হালি শহরের দিকে যাচ্ছিলাম যে আসলে মানে এগুলো সহ্য হচ্ছিল না, যে কি আমরা মনে করছিলাম যে গণহত্যা চালানো হচ্ছে সড়ক বাতি সব নিভিয়ে দিয়ে। তো সেখানে গিয়ে দেখতে পেলাম যে প্রশাসনের অনেক গাড়ি, বিজেপির অনেক গাড়ি ছিল, পাশাপাশি পুলিশের, র্যাবের অনেক গাড়ি ছিল। তো প্রত্যেকটা হালিশহর এলাকার প্রত্যেকটা বাড়ি তল্লাশি করা হচ্ছে। তো আমরা যখন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম, এক প্রকারে আমাদেরকে সিগন্যাল দেওয়া হলো। তো আমি আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল তাকে বললাম যে তুমি থামিও না, তুমি টেনে চলে যাও। তো আমরা যখন গাড়ি চালিয়ে, যখন আমার ফ্রেন্ডটা যখন জোরে স্পিডে গাড়ি চলে যাচ্ছিল, আমার এখনও মনে আছে যে সাদা পোশাকের একজন, ও পুলিশ কিনা আমরাও জানি না, সাদা পোশাকের একজন সরাসরি আমাদেরকে ফায়ার করেছে। সৃষ্টিকর্তার কি দয়া, হয়তো এটা আমাদের মিস হয়েছে, আমি বেঁচে গিয়েছি। আসলে জুলাই অভ্যুত্থান, আমরা 69-এর গণ অভ্যুত্থান দেখিনি, আমরা 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা জুলাই দেখেছি। কারো ব্যক্তি বা কোনো দল, কোনো গোষ্ঠীর কোনো একক অবদান নয়, কোনো সংগঠনের কোনো একক অবদান নয়। এটা ছিল যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান। হয়তো ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। 16 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো ছিল, এই ছাত্রদের পিছনে ঢাল হয়ে এই রাজনৈতিক দলগুলোই ছিল।